দেখুন সিকনেস হোয়েন টেলিং অফ হার, তাহলে সিকনেস লেখে সেমিকোলন, তারপরে লেখা আছে হোয়েন টেলিং অফ হার, তাহলে হোয়েন টেলিং অফ হারটাকে সিকনেসের আগে নিয়ে চলে আসুন, তাহলে দেখুন একটা লাইন তৈরি হয়ে গেছে, হোয়েন টেলিং অফ হার সিকনেস। তাহলে এইভাবে লাইন তৈরি করতে হয়। তাহলে রোগের কথা না কেটে বর্ণনা করতে পারে না, এটাতে ফার্স্ট গ্রেড মেডিসিন পালসিটিলা, তাছাড়াও মেডিসিন আছে মেডোরিনাম এন্ড সিপিয়া। পালসিটিলার সাথে সিপিয়ার প্রধান পার্থক্য, পালসিটিলা গরম কাতর, সিপিয়া শীত কাতর। মেডোরিনাম হচ্ছে থার্স্টি এবং পালসিটিলা হচ্ছে থার্স্টলেস। ঠিক আছে, তাহলে আপনারা রুব্রিকটা দেখতে পেয়েছেন। সান্ত্বনা দিলে ভালো বোধ করে এবং পালসিটিলা পেশেন্ট যখন কান্না করে করে যখন তার সিমটম গুলোকে বলছে আমার এটা হয়েছে একদম ভালো হচ্ছে না, তখন আপনি তাকে সান্ত্বনা দিলেন, মনোবল বাড়ালেন, আচ্ছা ঠিক আছে এই ওষুধটা খান একদম ঠিক হয়ে যাবে, তখন দেখবেন কি পালসিটিলার পেশেন্টের মন মেজাজটা ভালো হয়ে গেছে এবং সে তখন দেখছেন যে কান্না করাটাও বন্ধ করে দিয়েছে। কিন্তু ন্যাট্রামিয়ারের পেশেন্ট যদি হয় তখন তাকে আপনি কিছুতেই চুপ করাতে পারবেন না, উল্টা আপনি তাকে যতই সান্ত্বনা দিবেন ততই দেখা যাচ্ছে যে তার কান্নাকাটি বা কষ্ট, মনের কষ্ট এগুলো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, পালসিটিলা পেশেন্ট এসে কিরকম বলবে, পালসিটিলা পেশেন্ট এসে আপনাকে ন্যাট্রামিয়ারের পেশেন্ট এসে কিরকম বলবে, হ্যাঁ ডাক্তারবাবু এতদিন ধরে ওষুধ খেলাম কই কিছুই তো হচ্ছে না, কই ভালো হচ্ছে, রোগগুলো সারবে কি, আরো তো বাড়ছে। এবার আপনি যখন তাকে পার্টিকুলার জিজ্ঞাসা করছেন আচ্ছা মাথা ব্যথাটা কেমন আছে, তখন পেশেন্ট বলবে হ্যাঁ মাথা ব্যথাটা তো আগে থেকে অনেকটাই কমেই গেছে, মোটামুটি ভালো আছে, আজ ছাড়ুন ওটা কোনো ব্যাপার না, আমার কোমরে ব্যথাটা দেখো, কোমরে ব্যথাটা কেমন আছে, হ্যাঁ ওষুধ খাবার সময় তো বেশ ভালোই ছিল কিন্তু ইদানিং যা বেড়েছে বাপরে বাপ আর বলেন। ঠিক আছে, এইবার আপনি তখন কি, যখন কোনো পার্টিকুলার সমস্যার কথা যখন বলবেন তখন ন্যাট্রামিয়ারের পেশেন্টের ক্ষেত্রে মানসিক উদ্বেগ এবং মেন্টাল টেনশন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বাড়বে। আপনারা এখানে দেখবেন চ্যাপ্টার মাইন্ডে গিয়ে কনসোলেশন, চ্যাপ্টার মাইন্ডে আপনারা যান, চ্যাপ্টার মাইন্ডে গেলে আপনারা দেখতে পাবেন চ্যাপ্টার মাইন্ড কনসোলেশন, CONSO, কনসোলেশন অ্যাগ্রাভেশন, অর্থাৎ সান্ত্বনা দিলে রোগের সমস্যাগুলো বাড়ে না। দেখুন ন্যাট্রামিউর হচ্ছে আপনার এখানে A1 গ্রেড, মানে এটা সুপার গ্রেড ন্যাট্রামিউর, এবং ফার্স্ট গ্রেড কি সিপিয়া সিলিকা এন্ড সিফিলিনাম। কনসোলেশন অ্যাগ্রাভেশন, কনসোলেশন অ্যামোলোরেশন, দেখুন এবারকা সান্ত্বনা দিলে উপশম, কনসোলেশন অ্যামোলোরেশন। টপ গ্রেড মেডিসিন হচ্ছে পালসিটিলা, সুপার গ্রেড, এখানে কোনো ফার্স্ট গ্রেড মেডিসিন নেই, সুপার গ্রেড হচ্ছে পালসিটিলা। এন্ড তারপরে কেন্টের মেডিসিন আর কি আছে এখানে দেখতে পাচ্ছি না, জেলসিমিয়াম হেলোনিয়াস, আর্জেন্টাম নাইট্রিকাম, আসাফডিটা, ক্যালকেরিয়া ফস, ক্যাম্ফর কোনিয়াম, জেলসিমিয়াম হেলেবোরাস, পালসিটিলা, সিলিকা, ট্যাফিসেগ্রিয়া, সিফিলিনাম। এই যে দেখুন FD4 FD5 এইগুলো নতুন অ্যাড হয়েছে, এইগুলোকে ছেড়েই কাজ করবেন, তাহলে আমার মনে হয় কাজের গুণগত মানটা বজায় থাকবে। তাহলে কনসোলেশন অ্যাগ্রাভেশন মানে কনসোলেশন মানে সান্ত্বনাতে উপশম পালসিটিলা, এবং সান্ত্বনা দিলে বৃদ্ধি কনসোলেশন অ্যাগ্রাভেশন হচ্ছে কি ন্যাট্রামিউর সিপিয়া সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড হচ্ছে সিলিকা, সিফিলিনাম, ইগনেশিয়া। দেন কাম টু দ্য পয়েন্ট, ফিজিক্যাল জেনারেলস। পালসিটিলা বিশেষত শিশু ও রমণীদের রোগে উপযোগী। পালসিটিলা মেডিসিনটা বাচ্চা এবং রমণী অর্থাৎ মহিলা, নারী, এদের রোগে এটা বেশি উপযোগী। বন্ধুরা বৃষ্টি শুরু হলো, আমি আমার লোকেশনটাকে একটু শিফট করাই, আমি সিঁড়ি ঘরে চলে আসি। হ্যাঁ প্লিজ ওয়েট ফিউ মিনিটস। আমার হয়তো আর 3-4 মাস এই সমস্যাগুলো হবে। 3-4 মাস একটু কষ্ট হচ্ছে তাই আমার। তাহলে ফিজিক্যাল জেনারেলস বিশেষত শিশু ও রমণীদের রোগে উপযোগী। দেখুন ফিজিক্যাল জেনারেলসে যৌবনের সূচনা থেকেই মানে পিউবার্টি অর্থাৎ প্রথম ঋতুর শুরুতেই যাদের স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে অথবা তারপর থেকে আর কোনোদিনও সুস্থ হয়নি, তার মানে পিউবার্টির সময় থেকে যাদের শরীর স্বাস্থ্যটা ভেঙে গেছে অথবা
তারপর থেকে সে আর কখনো সুস্থ বোধ করেনি, সেই সমস্ত পেশেন্টের রক্ত অল্পতা, পান্ডুরোগ বা রক্ত শূন্যতা, ব্রঙ্কাইটিস, যক্ষা মানে টিউবারকুলোসিস ইত্যাদি যে কোনো রোগে পালসেটিলার কথা সবার আগে চিন্তা করতে হবে। তাহলে পিউবার্টির পর থেকে, তাহলে পিউবার্টির পর থেকে মানে যৌবনের সূচনা যে হচ্ছে পিউবার্টির মাধ্যমে, সেই সূচনার পর থেকে যদি কোনো পেশেন্ট আর শারীরিক দিক থেকে সুস্থ না হয় এবং তারপর থেকে যে কোনো রোগ হোক, সেটা হচ্ছে অ্যানিমিয়া, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস, ঠিক আছে, বা যে কোনো রকম যে কোনো প্রকারের রোগ, তাহলে সেই ক্ষেত্রে আমরা পালসেটিলাটাকে সবার আগে রাখবো, সবার উপরে রাখবো, সবার আগে চিন্তা করব। দেহের সমস্ত শ্লৈষ্লিক ঝিল্লি মানে মিউকাস মেমব্রেন থেকে স্রাবগুলো, নির্গত স্রাবগুলোর প্রকৃতি কিরকম? গাঢ়, অবিদাহী মানে ক্ষতকারী নয় এরকম, এবং হলদে সবুজ বর্ণের। তাহলে ইয়েলোইশ গ্রিন, ব্ল্যান্ড, ঠিক আছে, ঠিক। তাহলে এই কটা শব্দ আপনারা মনে রাখুন। তাহলে পালসেটিলার ডিসচার্জটা হবে কিরকম? গাঢ় হবে, হ্যাঁ, ক্ষতকারী হবে না এবং হলদে সবুজ প্রকৃতির। কম্পেয়ার করতে হবে ক্যালিসাল্ভ আর ন্যাট্রাম সালফের সাথে। এই লক্ষণটা ক্যালিসাল্ভ এবং ন্যাট্রাম সালফের মধ্যেও আছে। তাহলে যখন কোনো ডিসচার্জ দেখতে পাচ্ছেন একটু হলুদ সবুজ রঙের, একটু গাঢ় টাইপের এবং এটা ক্ষতকারী নয়, তাহলে খুব সিম্পল ব্যাপার, পালসেটিলা ন্যাট্রাম সালফের মধ্যে দিয়ে আপনি এটাকে কম্পেয়ার করুন। ফার্স্ট থার্সলেস ওপেন ইয়ার এমুলেশন পালসেটিলা, ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন হচ্ছে আপনার ন্যাট্রাম সালফ, এবং ক্যালিসালফ হচ্ছে পালসেটিলার আপনার কি বলে কেমিক্যাল কগনেট। এবার দেখুন পালসেটিলার রোগ লক্ষণগুলি পরিবর্তনশীল। দুইবারের শীতভাব, মলের বৈশিষ্ট্য বা রোগের আক্রমণ কখনো একরকম হয় না, ঠিক আছে। মানে পালসেটিলাতে পরিবর্তনশীলতা, পিপাসাহীনতা এবং গরম কাতরতা, এই তিনটা জিনিসকে আপনাকে মাথায় রাখতে হবে। পরিবর্তনশীলতা, পিপাসাহীনতা এবং গরম কাতরতা, এই তিনটা জিনিস পালসেটিলার মেন। এই তিনটা জিনিস আপনি যেখানেই পান না কেন চোখ বন্ধ করে পালসেটিলা প্রয়োগ করবেন, কখনো বিফল হবেন না, ঠিক আছে। কি? পরিবর্তনশীলতা, গরম কাতরতা এবং পিপাসাহীনতা। দুইবারের শীতভাব একরকম হবে না, দুইবারের পায়খানাটা কখনো একরকম হবে না। এই সময় ভালো তো আবার পরের ঘন্টায় খারাপ, মানে পরস্পর বিরোধী লক্ষণ, মানে কন্ট্রাডিক্টরি সিমটম। মাসিকটা কেমন হচ্ছে? লালও হয় কালো হয়, অল্প হয় না বেশি হয়, অল্প হয় বেশিও হয়, ঠিক আছে, মানে পরস্পর বিরোধী। মানে পিপাসা কিরকম? কম না বেশি? হ্যাঁ, বেশিও খাই কমও খাই। ঠান্ডায় বেশি না গরমে বেশি? ঠান্ডাও তো বেশি হয়, কখনো গরমও বেশি হয়, ঠিক আছে। মানে এরকম আপনাকে কন্ট্রাডিক্টরি লাইন দেবে পালসেটিলা, ঠিক আছে। কোনো পেশেন্ট আপনি এরকম দেখবেন যে আপনি কখনো তাকে কোনো পার্টিকুলার কোনো সিমটম আপনি তার মধ্যে বের করতে পারবেন না। ডালেও হ্যাঁ তো খাটাতেও হ্যাঁ, মাছেও হ্যাঁ তো মাংসতেও হ্যাঁ, হ্যাঁ মাছেও খাই মাংসও খাই। ঠান্ডা ভালো লাগে না শীত ভালো লাগে? শীতেও ভালো লাগে, ঠান্ডাতেও ভালো লাগে। মানে এরকম পার্টিকুলার কোনো কিছু না, একদম ভেরি কন্ট্রাডিক্টরি সিমটম দেবে। এরকম কন্ট্রাডিক্টরি সিমটম আরো একটা মেডিসিনের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে ইগনেশিয়া, ঠিক আছে। তাহলে পালসেটিলা এন্ড ইগনেশিয়া ইজ দ্য রেমেডি অফ গ্রেট কন্ট্রাডিকশন, এই কথাটা মাথায় থাকে যেন। বেদনাটা কিরকম পালসেটিলার? টেনে ধরার মতন, ছিঁড়ে ফেলার মতো এবং ভ্রমণশীল। ব্যথাটা এই মাথায় ছিল এই ঘাড়ে চলে এলো, এই ডান হাতে ছিল এই বাম হাতে হলো, এই ঘাড়ে হচ্ছে তো পিঠে হচ্ছে। বাতের ব্যথা কখনো কবজিতে তো কখনো হাঁটুতে, কখনো অ্যাঙ্কেলে তো কখনো লাম্বারে, এরকম এরকম ভাবে ব্যাপারটা ভ্রমণশীল। বা ওই যে পরিবর্তনশীলতা কথাটা বললাম, ঠিক ওই শব্দটা এখানে ফিট বসে। তাহলে ব্যথাটা টেনে ধরার মতো, ছিঁড়ে ফেলার মতো, ভ্রমণশীল বেদনা। বেদনা দ্রুত শরীরের এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, ক্যালিবাই, ল্যাকক্যান, ম্যাঙ্গানাম অ্যাসিডিকামও এই লক্ষণটা পাওয়া যায়। কি? ওয়ান্ডারিং পেইন, ভ্রাম্যমান ব্যথা, ভ্রমণশীল ব্যথা। এটা কোথায় পাবেন? রুব্রিক দেখুন, এটা আপনারা দেখুন, চ্যাপ্টার জেনারেলস, পেইন, ওয়ান্ডারিং, পেইন দেখুন, ভ্রমণশীল ব্যথা, জেনারেল পেইন, ওয়ান্ডারিং, পরিবর্তনশীল ব্যথা। পরিবর্তনশীল ব্যথাতে আপনি দেখুন এখানে পালসেটিলা ফার্স্ট গ্রেড, তাছাড়াও ক্যালিবাই, তারপরে ক্যালিসাল, ল্যাক ল্যাকক্যান,
লিডাম, আর কিছু আছে? হ্যাঁ, এই তো পালসিটিলা। তাহলে দেখুন জেনারেল পেন ওয়ান্ডারিং মানে ব্যথাটা কি এক জায়গা থেকে অন্য জায়গায় মানে ছুটে বেড়াচ্ছে বা চলে বেড়াচ্ছে। এর সাবরুব্রিক আরো কিছু সরি ক্রস রেফারেন্স আরো আছে দুটো দেখুন। এক্সট্রিমিটিস পেন ওয়ান্ডারিং শিফটিং পেন। এক্সট্রিমিটিস এ আপনারা দেখবেন এক্সট্রিমিটিস পেন ওয়ান্ডারিং শিফটিং। এখানেও দেখুন পালসিটিউলার টপ গ্রেড ক্যালিসাল কার্বোনিয়াম সাল্ট ল্যাকক্যান দেখুন ঘুরে ফিরে একই কথা। তাহলে বেদনাটা কিরকম? বেদনা দ্রুত শরীরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, এটাকে বলা হচ্ছে শিফটিং অর ওয়ান্ডারিং পেন। এর জন্য আরো ভালো মেডিসিন হচ্ছে পালসিটিলার সাথে ক্যালিবাই ল্যাকক্যান ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম। বেদনার সাথে সর্বদা শীত শীত ভাব, যত ব্যথা তত শীত। পালসিটিলার পেশেন্ট হট পেশেন্ট, কিন্তু যখন পেইন হবে তখন পালসিটিলার পেশেন্ট কিন্তু আর হট থাকবে না, তখন কিন্তু চিলি হয়ে যাবে। কিরকম? ব্যথা যত বাড়ছে ঠান্ডা ভাবটা তত বাড়ছে। এবং এই সিমটমটা যখন অ্যাকিউটসে পাবেন, এখানে কিন্তু লোয়ার পোটেন্সির মেডিসিন দিয়ে খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি। পালসিটিলা 30-200 আমি প্রয়োগ করেছি, ভালো রেজাল্ট পাইনি। যখন 10 m 50 m CM প্রয়োগ করেছি তখন দেখা গেছে আবার ফটাফট ভালো রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? বেদনার সাথে সর্বদা শীত শীত ভাব, এইটা যদি পান তাহলে পালসিটিলা দেওয়া ছাড়া আর কি উপায় আছে এখানে বলুন? হ্যাঁ, বা পালসিটিলা দিতে এখানে কি অসুবিধা? ব্যথা হঠাৎ আসে ধীরে ধীরে কমে যায়, বেদনা হঠাৎ আসে ধীরে ধীরে কমে যায়, অথবা যন্ত্রণা তীব্র আকার ধারণ করে আবার করে ও তারপরে আবার হঠাৎ করেই কমে যায়। তাহলে ব্যথাটা আসছে কিরকম? ব্যথাটা আসছে হঠাৎ কিন্তু কমছে ধীরে 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 ধীরে, অথবা যন্ত্রণাটা তীব্র আকার ধারণ করলো, ঠিক আছে, অথবা তীব্র যন্ত্রণা আবার হঠাৎ করে কমে গেছে, তাহলে পালসিটিলার কথা এখানে ভাবতে পারেন। সঞ্চালনের শুরুতে বেদনা বৃদ্ধি পায় রাষ্ট্রপতির মতো। পিপাসাহীনতা তৎসহ যে কোনো প্রকারের রোগ। দেখুন পালসিটিলার অ্যালেন্সে লেখা আছে পিপাসাহীনতা তৎসহ যে কোনো প্রকারের রোগ, অর্থাৎ এটা ফাঁদ আছে। হ্যাঁ, তো যে কোনো রোগে যখন আমরা থার্সলেস পাবো তখন আমরা পালসিটিলার কথা ভাবতে পারি। মাম্পস অন্ডকোষে বা স্তনে স্থানান্তরিত হয়। কোনো পেশেন্টের মাম্পস হয়েছে, হঠাৎ সেটা কি, সেটা আপনার মেটাস্টেসিস হয়ে গেছে, শিফট হয়ে গেছে। এটা কোথায়? এটা অন্ডকোষে বা স্তনে চলে গেছে। নিদ্রা বা ঘুম, সন্ধ্যাবেলা মোটেও ঘুম আসে না, রোগী বিছানায় শুতে যেতে চায় না, প্রথম নিদ্রা অস্থিরতাপূর্ণ, ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় নিদ্রা গভীর হয়, জাগ্রত হওয়ার সময় ক্লান্তি ও অতৃপ্ত বোধ করে, বিপরীত হচ্ছে নাক ঘুম। তাহলে ঘুমটা কিরকম? সন্ধ্যার দিকে ঘুম একবারই আসছে না, রোগী বিছানায় শুতে যেতে চাইছে না, প্রথমের দিকে ঘুমটা একটু অস্থিরতাপূর্ণ, ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় যেটা হয়ে যাচ্ছে সকালবেলা যে সময়টাতে জাগার সময়, সেই সময়টাতে কি আরো বেশি ডিপ স্লিপ হচ্ছে। জাগ্রত হওয়ার সময় ক্লান্তি বোধ করে, ঘুম থেকে ওঠার পরে প্রচন্ড টায়ার্ড এবং মনে হচ্ছে যেন ঘুমটাই হয়নি, অতৃপ্ত বোধ। ঠিক আছে? অতৃপ্ত বোধ মানে আনরিফ্রেশিং স্লিপ, স্লিপ আনরিফ্রেশিং। এটা রুব্রিকে কোথায় পাবেন দেখেন? ঘুম থেকে জাগার পরে অতৃপ্ত বোধ, এটা আপনারা দেখে নেন রুব্রিক, এটা পাবেন কোথায়? এটা চ্যাপ্টার স্লিপে যান, স্লিপ আনরিফ্রেশিং, স্লিপ আনরিফ্রেশিং, এটা হচ্ছে সেই রুব্রিকটা। তাহলে আনরিফ্রেশিং স্লিপ, আনরিফ্রেশিং স্লিপ, তাহলে ঘুম থেকে জাগার সময় ফ্রেশ ভাবটা থাকে না, ঘুম থেকে ওঠার সময় মানে অতৃপ্ত বোধ করে, স্লিপ আনরিফ্রেশিং। আঞ্জনি আই, চক্ষু, আঞ্জনি বিশেষত চোখের উপরের পাতায়, চোখের উপরের পাতায় আঞ্জনি, চর্বিযুক্ত বা তৈলাক্ত খাবার খেয়ে, গুরুপাক খাদ্য বা শুকরের মাংস খেয়ে আঞ্জনি, তুলনীয় লাইকোপোডিয়াম এন্ড স্ট্রাটিসেডুরিয়া। চোখের উপরের পাতায় যদি আঞ্জনি হয় তাহলে আপনারা এখানে স্পেসিফিক ভাবে পালসিটিলা ইউজ করতে পারেন। এখানে হয়তো আপনারা বলবেন ক্লাসিক্যাল বিরোধী, এই বিরোধী, সেই বিরোধী, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা, কিন্তু কথা হচ্ছে এটাই যে অনেক মেডিসিন তার নির্দিষ্ট স্পেসিফিক লোকেশন থাকে, অর্থাৎ ওই লোকেশনের উপরে ওই মেডিসিনটা খুব বেশি কাজ করে, স্পেসিফিক কাজ করে, ভালো কাজ করে। এক্সাম্পল যেমন স্কারলেট ফিভার, মাস্টার হ্যানিম্যান বলেছেন স্কারলেট ফিভারে আপনার বেলেডোনা বেসিক, তার মানে
স্কারলেট ফিভারের যে সিমটম গুলো আছে সবগুলো বেলেডোনার সাথে ম্যাচ করে যায়। তাহলে এখানে সিমটম ঘেটে ঘ করার কোনো দরকার নেই। আপনার স্কারলেট ফিভার হয়েছে, দেখতে পাচ্ছেন চোখ মুখ পুরো লাল, তাহলে ওখানে আপনাদেরকে বেলেডোনা দিতে পারেন, বেলেডোনা ওখানে ইউজ করতে হবে। এবার চোখের উপরে পাতায় আঞ্জনি হয়েছে, এখানে অত বেশি ঘাটাঘাটি না করে আপনি ওখানে পালসিডিলা ইউজ করতে পারেন। আপনি এটাকে ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে পারেন। এবার আপনি হিস্ট্রি নিতে পারেন, কবে থেকে হয়েছে স্ট্রাইকটা? ওই ডাক্তারবাবু 3 দিন থেকে হয়েছে। আচ্ছা, আপনি তার আগের দিনে কি খাবার খেয়েছিলেন? কোনো মাংস, তেল, চর্বি, পোলাও, ঘি এগুলো খেয়েছিলেন কিনা? হ্যাঁ, তার তো সেদিন খাইনি, তার 2 দিন আগে খেয়েছিলাম, একটু বিরিয়ানি মেরে দিয়েছিলাম আর কি। ঠিক আছে, তাহলে বুঝে গেলেন যে এখানে পালসিটিভিটা দিতে হবে। এটা কম্পেয়ার করতে হবে আপনাকে লাইকোপোডিয়াম এন্ড স্ট্রাপিজিয়ার সাথে। মাউথ, সকালবেলা, সকালে মুখগহ্বরের শুষ্কতা, ঘুম থেকে যখন উঠছে সকালবেলা মুখটা একদম শুকিয়ে আছে, তৎসহ পিপাসাহীনতা, কিন্তু আবার জল পিপাসা নেই। নাকসমস্কিটাতেও এই লক্ষণটা আছে, সকালবেলা মুখটা শুকনা কিন্তু আবার পিপাসা। মুখগহ্বর রসযুক্ত এবং প্রচন্ড পিপাসা, সকালবেলা ঘুম থেকে উঠছে দেখে মুখে প্রচন্ড রস এবং তার সাথে প্রচন্ড পিপাসা, তাহলে মার্কারি। দন্তশূল, মুখে ঠান্ডা জল ধরে রাখলে উপশম, প্রচন্ড দাঁতের ব্যথা কিন্তু মুখে যদি ঠান্ডা জল ধরে থাকছে তাহলে সেখানে আরাম পাচ্ছে। এটা কম্পেয়ার করতে হবে ব্রাইনিয়া এবং কফিয়ার সাথে। যে কোনো প্রকার গরম দ্রব্য, খাদ্য, পানীয় ইত্যাদি ঘরের উষ্ণতা দন্তশূলটাকে বাড়িয়ে দেয়। রেসপিরেটরি সিস্টেম, ঘরের ভিতরে গরম ঘরের ভিতরে ভালো মতো নিঃশ্বাস নিতে পারে না অথবা শীত শীত লাগে। জিআই সিস্টেম, গুরুপাক খাদ্য খাবার খেয়ে, কেক খেয়ে, বস্তা সহযোগে পড়ানো খাবার খেয়ে, এটা তো লাইন আগেই বলে দিয়েছি। এই লাইনটা এখান থেকে খুব মানে টুকে নিয়ে গেছিলাম। ঠিক আছে, তাহলে আবার বলে দিই, গুরুপাক খাদ্য, কেক, মশলা সহযোগে পড়ানো খাদ্য, শুকরের মাংস, কাবাব খেয়ে পেটের গন্ডগোল, শুকরের মাংসের কথা ভাবলে বা দেখলে অরুচি লাগে, সকালে ঘুম থেকে জেগে ওঠার সময় মুখের স্বাদ অত্যন্ত খারাপ থাকে, ঘুম থেকে ওঠার সময় মুখের স্বাদটা একদম বাজে, মুখটা কেমন যেন খারাপ হয়ে আছে, পাকস্থলীতে খালি খালি বোধ, চা খায় তাদের বিশেষত যারা চা খায় বেশি উদরাময়, সাধারণত রাতে অথবা শুধুমাত্র রাতে। পালসিটিলা ডায়রিয়াটা কিরকম হবে? এটা বেশিরভাগটা রাত্রে হবে, এটা সাধারণত রাতে হবে অথবা অনলি রাতেই হবে, জলের মতো হলদে সবুজ বর্ণের, খুব পরিবর্তনশীল, এই কষা এই পাতলা, এই দানা দানা এই জলের মতন, এই একটু গাঢ়। খাবার সঙ্গে সঙ্গে মল বেগ আছে, যখন খেতে বসে খাচ্ছে সেই সময়টাতে পায়খানার বেগ চলে আসে। ফলমূল খেয়ে, ঠান্ডা খাবার খেয়ে, পানীয় খেয়ে, আইসক্রিম খেয়ে, এটা তো বলেই দিয়েছি আগে। চলুন সামনের দিকে এগোই। পিউবার্টি অর্থাৎ যৌবনের সূচনায় বা প্রথম ঋতুর শুরুতেই শারীরিক বিশৃঙ্খলা, প্রথমবার মাসিকটা হয়েছে, তারপর থেকে শরীরটা খারাপ হতে শুরু করেছে। আমি এরকম একটা কিছুদিন আগে একটা বাচ্চা পেশেন্ট দেখেছিলাম, কি বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 11-12 বছর, মানে এই জাস্ট মাসিকটা শুরু হয়েছে, প্রচন্ড হচ্ছে, প্রচন্ড পরিমাণে হচ্ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না, অল্প অল্প করে মেলা দিন চলতেই থাকছে। বাচ্চাটা একেবারে মানে এই এত অতিরিক্ত ঋতু হওয়ার জন্য একেবারে পুরো ভেঙে পড়েছে। যখন আসলো চেম্বারে, ঢুকেই হাত ধরে কাঁদতে শুরু করে দিল, কাকু আমার এগুলো কি হয়েছে, আমি আর পারছি না, শরীর খারাপ, ভালো লাগছে না, একদম কান্নাকাটি শুরুতেই। আমি তো বুঝেই গেছি যে পালসিডিলা চাইছে পেশেন্ট। আমি ইমিডিয়েটলি পালসিডিলা 0/1 0/2 আমি প্রয়োগ করতে শুরু করে দিলাম। 1 মাস পরে যখন আসে তখন হাসতে হাসতে আসে, হ্যাঁ কাকু আমি ওষুধটা খেয়ে একবারে খুব সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি, আমার আর ওষুধ নেই। তারপর আমি তাকে খুব সান্ত্বনা দিলাম, বুঝালাম যে দেখো মামনি, এগুলো মানে জীবনের শুরুতে এটা এটা হয়, মানে তোমার লাইফটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তুমি এখন ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছ এবং এটা প্রকৃতির নিয়ম। তাহলে এইভাবে কাউন্সিলিং করতে হবে। জলে পা ভেজানোর ফলে ঋতু বন্ধ, ঋতুটা চালু হয়ে গেছে, চলছে, কিন্তু হঠাৎ ঠান্ডা জল দিয়ে পা ভিজিয়েছে, তারপর থেকে বাচ্চাটা বন্ধ হয়েছে, এই সিমটমটা পাওয়া খুব কষ্টকর। ঋতু আরম্ভ হয় অনেক দেরিতে, পরিমাণে খুব অল্প, পিচ্ছিল প্রকৃতির, বেদনাপূর্ণ, অনিয়মিত, সবিরাম স্রাব অর্থাৎ থেমে থেমে হয় এবং তৎসহ সন্ধ্যায় শীত শীত ভাব। তাহলে পালসিডিলার ঋতুটা কিরকম? এটা অনেক লেটে শুরু হবে, পরিমাণটা খুব অল্প হবে এবং পিচ্ছিল পিচ্ছিল হবে এবং পেন থাকবে এবং অনিয়মিত ভাবে হবে এবং থেমে থেমে হবে এবং তার সাথে সন্ধ্যাবেলা শীত শীত ভাব থাকবে। প্রচন্ড বাদক বেদনা, প্রচন্ড বাদক বেদনার তাড়নায় রোগিণী অস্থির হয়ে ওঠে, বিছানায় গড়াগড়ি খায়, ম্যাকফোন, এই রুব্রিকটাতে ম্যাকফোন বেশি ভালো কাজ করে।
এই সিমটমে। স্রাব সাধারণত দিনের বেলায় বেশি, দিনের বেলা মাসিক স্রাবটা বেশি যাচ্ছে, কিন্তু শুয়ে থাকাকালীন অধিক স্রাব হচ্ছে আপনার ক্রিওজোট এবং ম্যাগনেসিয়াম কার্ব। ম্যাগনেসিয়াম কার্বটা অ্যালেন এখানে নোট করা নেই, তবে অন্যান্য মেডিসিন আপনি পেয়ে যাবেন এটা। তাহলে স্রাব শুয়ে থাকাকালীন বেশি, ক্রিওজোট। যৌবনে প্রথম ঋতু অনেক দেরিতে আরম্ভ হয়। কার স্পিকার খোলা আছে প্লিজ? হ্যালো 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 হ্যালো, কার জাকারিয়া স্পিকার স্যার, খোলা আছে? জাকারিয়া স্যার। যৌবনের প্রথম ঋতু অনেক দেরিতে আরম্ভ হয়। বাচ্চাদের সাধারণত 9 থেকে 12 বছরের মধ্যে শুরু হয়ে যাওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে কি ডিলে হচ্ছে, 13, 14, 15 হয়ে গেছে তখন শুরু হচ্ছে। তাহলে আমরা পালসিডিলা ভাবতে পারি। গর্ভপাতের সম্ভাবনা, রক্তচাপ থেমে গিয়ে আবার প্রবল বেগে শুরু হয়। তাহলে অ্যাবর্শনের টেন্ডেন্সি, পেশেন্টের আপনার ব্লিডিং শুরু হয়ে গেছে ডিউরিং প্রেগন্যান্সি। কিরকম? স্রাবটা চলছিল, অল্প অল্প চলছিল, থেমে গেছে, থেমে যাওয়ার পরে আবার প্রচুর পরিমাণে স্রাব শুরু হয়েছে। তলপেটে আক্ষেপিক বেদনা, রোগিনীর দম বন্ধ হয়ে আসে, মূর্ছা যায়, মুক্ত বায়ুর আকাঙ্ক্ষা করে। রোগিনী সেই সময়টাতে খোলামেলা বাতাসে, খোলা জায়গাতে থাকতে চায়। তাকে ভিড় করে কেউ থাকবে, ঘরের ভিতরে থাকবে, বিছানায় শুয়ে থাকবে, এটা পছন্দ করে না। কি তলপেটে একদম খিচে খিচে ধরার মতো ব্যথা, রোগিনী মানে ফেইন্ট হয়ে যাওয়ার মতন অবস্থা, মূর্ছা বা অজ্ঞান হওয়ার মতো অবস্থা, তার সাথে দমটা বন্ধ হয়ে আসছে এবং খোলামেলা হওয়া চাইছে। এক্সট্রিমিটিস, পায়ের গোড়ালিতে অত্যন্ত স্নায়বিক, পায়ের গোড়ালিতে অত্যন্ত স্নায়বিকতা বা দুর্বলতা অনুভব করে, এবং এর কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে ক্যালিমিউর, লাইকো, সিলিকা অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। পালসিডিলার রাসায়নিক সমগণ সম্পন্ন ক্যালিমিউর, পালসিডিলার ক্রনিক ওষুধ হচ্ছে সিলিকা। ক্যালিমিউরের আগে ও পরে পালসিডিলা খুব ভালো কাজ করে। সবচেয়ে সবচেয়ে ভালো ওষুধগুলির মধ্যে পালসিডিলা একটি অন্যতম ওষুধ, যার দ্বারা ক্রনিক রোগের চিকিৎসা আরম্ভ করা যেতে পারে। পূর্ববর্তী ওষুধ হচ্ছে ক্যালিবাই, লাইকোপোডিয়াম, সিলিকা এবং সালফার। পালসিডিলার আগে ক্যালিবাই, লাইকো, সিপিয়া, সাইলিসিয়া, সালফার এই ওষুধগুলো বেশ কাজ করে। তাহলে বন্ধুরা, আমি তো পালসিডিলা ওভারঅল একটা গ্রজ এবং কুইক ডিসকাশন করে দিলাম। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমি রিভিউ করি। পালসিডিলা ইজ ভেরি হার্সলেস, ভেরি হট, রাইট সাইডেড রেমেডি। ঠিক আছে, পার্সপিরেশনটা ওয়ান সাইডেড হবে, লেফট সাইডেড হবে। রিচ খাবার খেয়ে, তেল মশলা জাতীয় খাবার খেয়ে রোগের উৎপত্তি হবে। হ্যাঁ, গরম এবং আবদ্ধ জায়গায় বৃদ্ধি হবে, সন্ধ্যাবেলা রোগের বৃদ্ধি হবে। যেদিকে ব্যথা সেই পাশে শুলে ব্যথাটা কম থাকবে, বা যে পাশে বেদনা আছে তার উল্টো দিকে শুলে বেদনাটা বৃদ্ধি পাবে। গরম ঘরের ভিতরে বৃদ্ধি পাবে, রোগী খোলামেলা বাতাসে থাকতে চাইবে। ঠান্ডা প্রয়োগ করলে উপশম হবে। পালসিডিলা ধীর স্থির শান্তশিষ্ট স্বভাবের, কোটা কাটা চুল, নীল নীল চোখ, ফ্যাকাশে মুখমণ্ডল। রোগী সহজেই হাসে, সহজেই কাঁদে। রোগী ভদ্র, নম্র, ভীরু প্রকৃতির এবং সহজেই বশ্যতা স্বীকার করে, বা রোগীকে সহজেই বশ বানানো যায়। মোটা হওয়ার প্রবণতা, অল্প অল্প ঋতুস্রাব মেলা দিন ধরে চলতে থাকে। রোগের কথা বলতে গেলে কাঁদে। ঠিক আছে, এবং তাকে সান্ত্বনা দিলে সে ভালো বোধ করে। রোগ লক্ষণগুলো পরিবর্তনশীল, রোগ লক্ষণগুলো পরিবর্তনশীল। দুইবারের শীত, দুইবারের মল, দুইবারের ঋতু কখনো একরকম হয় না। এই সময় ভালো তো অপর সময় খারাপ, পরস্পর বিরোধী লক্ষণ দেখা যায়। এবং এর স্রাবগুলো হচ্ছে গাঢ়, ক্ষতকারী নয় এবং হলদে সবুজ বর্ণের। বেদনা শরীরের এক স্থান থেকে অন্য স্থানে খুব তাড়াতাড়ি চলে যায়। বেদনাটা হচ্ছে ভ্রাম্যমান, টেনে ধরার মতো, ছিঁড়ে ফেলার মতো। এবং যত বেশি ব্যথা তত বেশি শীত শীত ভাব। ব্যথাটা হঠাৎ আসে, ধীরে ধীরে যায়, অথবা ব্যথাটা প্রচন্ড তীব্র আকার ধারণ করে তারপরে আবার হঠাৎ চলে যায়। পিপাসাহীনতা, তার সাথে যে কোনো প্রকারের রোগ, আঞ্জনি চোখের উপরের পাতায়। সকালবেলা মুখ শুষ্ক থাকে এবং তার সাথে পিপাসাহীন। দাঁতের ব্যথা, মুখে ঠান্ডা জল ধরে রাখলে উপশম। যে কোনো প্রকার গরম খাদ্য, গরম পানীয়, গরম দ্রব্য বা গরম ঘরের ভিতরে থাকলে দাঁতের ব্যথাটা বৃদ্ধি পায়। ঋতুস্রাব আরম্ভ হয় অনেক দেরিতে, থেমে থেমে হয়, পরিমাণটা খুব কম এবং পিচ্ছিল প্রকৃতির, এবং তার সাথে সন্ধ্যাবেলা শীত শীত ভাব। স্রাব সাধারণত দিনের বেলাতেই বেশি, রাতে হয় না। ঠিক আছে, এই তো গেল পালসিডিলার এই জিস্ট আলোচনা। ঠিক আছে, এবং এই আলোচনা যা করার আমি করে দিলাম, কিন্তু এইটুকু করলেই হবে না, তার সাথে সাথে আপনাদেরকেও কিন্তু
পালসিডিলাটা পড়তে হবে, তাহলে গিয়ে আপনারা পালসিডিলা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা প্রাথমিক আলোচনা করে দিলাম, ঠিক আছে? এরপরে আপনারা এটাকে আরো পড়তে থাকুন, আরো পড়তে থাকুন, আপনি দেখবেন এটাতে আরো বেশি আপনারা ম্যাচিউর হয়ে পড়েছেন, পালসিডিলা আরো বেশি বেশি করে চিনতে পারছেন, ঠিক আছে? এগুলো হচ্ছে এর ক্রিম ফিচার। আর মেডিসিন প্রয়োগ করার সময় কখনো হেজিটেট করবেন না, ঠিক আছে? 1 মিনিট। আমার জানা মতে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কোনোদিনও কোনো লোক মরে না। হ্যাঁ, কিন্তু যদি টিউবারকুলোসিসের পেশেন্টকে আপনি যদি দুম করে সালফার, ফসফরাস, কোনো বড় মেডিসিন আপনি এলোপাথারি ভাবে চালিয়ে দিয়েছেন তাহলে আলাদা কথা। কিন্তু কমন কেসে আপনি টুকিটাকি যদি ওষুধ ব্যবহার করেন বা একটা মাঝামাঝি শক্তি থেকে যদি শুরু করেন, তাহলে লাভ না হলেও ক্ষতি হয় না, ঠিক আছে? সুতরাং জটিলতা সৃষ্টি করবেন না, সহজভাবে নিতে চেষ্টা করবেন এবং সহজভাবে জিনিসগুলোকে দেখবেন, তাহলেই সাফল্য। আর অকারণে বেশি পেঁচাবেন তো আপনি নিজেই বেশি ঝামেলায় পড়বেন। তো সহজ সাধারণ ভাবে চিন্তা করতে শিখুন, কিন্তু যেখানে জটিল চিন্তা ভাবনা করার দরকার সেখানে জটিল চিন্তা ভাবনা করবেন, কিন্তু অ্যাটলিস্ট সহজভাবে আপনারা শুরু করুন। তাহলেই বেশি সুবিধা পাবেন। আর প্রথম থেকেই যদি সবকিছুকে একদম ভেরি ক্রিটিক্যাল করে ফেলেন, চিন্তা ভাবনা পড়াশোনা যদি খুব জটিল করে ফেলেন, তাহলে এতে আপনাদেরই ক্ষতি। বুঝতে পারা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করুন। উপর পাতার আরবিতে কত শক্তি বেশি কাজ করে? কি হলো? শোনা যাচ্ছে না, খুব স্লো আসছে আওয়াজটা। হ্যালো আতিকুল্লাহ, শোনা যাচ্ছে না। চোখের উপর পাতার আরবি, সেখানে পালসিডিলা কত শক্তি বেশি কাজ করে? রিসেন্ট কেস হলে 200 থেকে শুরু করতে হবে। যদি ক্রনিক কেস হয় তাহলে উচ্চ শক্তি থেকে শুরু করবে, 1M 10M থেকে শুরু করবে। ঠিক আছে স্যার। স্যার এটা রুব্রিকটা একটু দেখো দিন ভালো হতো স্যার। কোনটা রুব্রিকটা? স্যার এই যে চোখের পাতায় অঞ্জলি স্যার, ওচর পাতা এবং নিচের পাতা স্যার। ভেরি সিম্পল, আমি মুখে মুখে বলছি, আপনি একটু দেখে নিন। চ্যাপ্টার আই, রুব্রিক হচ্ছে স্টাই, STY, তার আন্ডারে দেখবেন লিড, আপার লিড, লোয়ার লিড দুটাই পেয়ে যাবেন। তাহলে আই, স্টাই, লিড, আপার লিড, লোয়ার লিড, ঠিক আছে? এইভাবে দেখুন, চোখ বন্ধ করে এইভাবে দেখলেই পাবেন। এটা কোনো জটিল ব্যাপার নয়, সিম্পল। আর কারো কিছু প্রশ্ন থাকলে? আচ্ছা, কি বলবো, একটু অলসতার কারণে আমি আপনাদেরকে ওই নোটগুলো দিতে পারিনি। আমি এবার চাইছি যে নতুন কোনো মেডিসিন শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে এই নোটগুলো দিয়ে কমপ্লিট করি, ঠিক আছে? আমি আপনাদের সব নোটগুলো দিয়ে দিই একটা একটা করে। মানে অ্যাকচুয়ালি এগুলোকে একটু ভালো করে রিভিশন করা আছে, একটু রিভিউ করা। কারণ হলো কি, আমি আপনাদেরকে দিলাম, এবার আপনারা করবেন কি, একে তাকে বন্ধু বান্ধব সবার মধ্যে তো নিশ্চয়ই শেয়ার করবেন। এটা তো আমি আটকাতে পারবো না, বা এটা আমি নিষেধও করতে পারি না। তো এখানে অনেক সময় দেখা যায় কি, যে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক স্পেলিং মিস্টেক বা এই ছোটখাটো ত্রুটিগুলো থেকেই যায়। তো এগুলো নিয়ে পরে সমালোচনা না হয়, সেই জন্য এগুলো দেওয়া হয়নি। এগুলোকে আমরা একটু দেখে নেব। কোথাও কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে এগুলো আমরা সংশোধন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বা আমি দিয়েই দিব, কোনো ব্যাপার নাই। পরে যখন মনে করুন আমি টোটাল নোটটাকে আবার একত্রে একসাথে যখন দিব, তখন আমি এটাকে সমস্ত কিছুকে ভালো করে এডিট করে দিয়ে দিব। আপাতত পড়ার জন্য রাখুন। হ্যাঁ, এটাই করি তাহলে।
হ্যাঁ, আপাতত আপনারা রাখুন, পরে সুন্দর করে এডিট করে আমি তো চাইছি মানে টোটাল অ্যালেনটাকেই সুন্দরভাবে এইভাবে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে, আপনাদের দিতে, যাতে আমারও পড়তে সুবিধা হয় এবং আপনাদেরও পড়তে সুবিধা হয়। প্রত্যেকে যেন নিজেদের ক্লিনিক গুলো বেশ ভালো করে চালাতে পারেন এবং আপনাদের আমি ভালো পড়াই মন্দ পড়াই যেরকমই পড়াই না কেন, আলটিমেট কথা যখন আপনারা প্র্যাকটিক্যালি যখন আপনারা মানে এই লাইনগুলো আপনাদের ক্লিনিকে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে, তখন যদি আপনারা খুব ভালো সাফল্য পান তাহলে ভাববো যে ওটা আপনাদের শুধু নয়, ওটা আমারও সাফল্য। আমি এরকম চিন্তা ভাবনা করি, শুধুমাত্র ওই থিওরিতে সীমাবদ্ধ নয়। আলটিমেট কথা আপনারা রেপার্টরিটাতে এক্সপার্ট হয়ে উঠুন আর মেট্রিওমেডিকাতে এক্সপার্ট হয়ে উঠুন, ঠিক এরকম ভাবে। মানে যে কোনো মেডিসিন যখন আপনারা অ্যাপ্লাই করবেন, রেপার্টরি করে দেখলেন যে পালসিডিলাসিয়া গ্রাফাইটিস আসছে, এবার আপনি কোনটা অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি মেট্রিওমেডিকার নলেজ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি রেপার্টরি করুন আর যাই করুন না কেন, নলেজ অফ মেট্রিওমেডিকা এটাই হচ্ছে মেডিসিন প্রয়োগ করার মানে জায়গা। মানে আলটিমেট সিদ্ধান্ত আপনাকে মেট্রিওমেডিকা থেকেই নিতে হবে, আপনি যতই রেপার্টরি করুন না কেন। কারো কোনো প্রশ্ন থাকলে করুন, আর প্রশ্ন যদি না থাকে তাহলে আমাকে অনুমতি দিন। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো আলোচনা হয়েছে স্যার। আচ্ছা, আপনাদের আজকের আলোচনা কি মন মতো হয়েছে? জি স্যার। হ্যাঁ, বা আপনারা কি পালসি ডিলারটা মোটামুটি ভালো বুঝতে পেরেছেন? জি স্যার স্যার। খুব সুন্দর ভাবে বুঝতে পারছি। আচ্ছা, দেখুন পালসি ডিলার এখানে আমরা 2 পেজের মধ্যে শেষ করলাম। আলটিমেট কথা, আপনি যে কোনো বই পড়ুন না কেন, অ্যালেন স্কিনটের এই যে মনে করুন 2টা পাতা, এটা হচ্ছে জিস্ট অফ পালসি ডিলার, ঠিক আছে? আপনি আর যাই পড়ুন না কেন, এই লাইনগুলোকে বাদ দিয়ে পালসি ডিলার হতে পারে না, ঠিক আছে? এই লাইনগুলোকে বাদ দিয়ে পালসি ডিলার কখনো হতে পারে না। তো আগে অ্যালেনটাকে আপনারা ভালো করে রপ্ত করুন, তারপরে অন্য মেডিসিন গুলো পড়বেন, অন্য বইগুলো থেকে পড়বেন। আশকার আলীকেও দেখছি ক্লাসে। ওয়াসিম আছে ক্লাসে? স্যার আমি প্রায় থাকি স্যার। না স্যার, অসীম নাই। কি ব্যাপার, ওয়াসিম কেন নেই ক্লাসে? ও তো মনে হয় একটা ক্লাস অ্যাটেন্ড করেনি। না, একটা ক্লাসে অ্যাটেন্ড করেছিল। আশকার, ওয়াসিম, আতিকুল্লাহ, ঠিক আছে, এরা যারা আমার কাছে সরাসরি আমার কাছে এসেছে, আমি তো আশা করব তারা যেন ক্লাসগুলো করে, যেন তারা আরো বেশি সমৃদ্ধ হতে পারে। তার সাথে সবাই আপনারা, স্যার। হ্যাঁ, আজকাল কিছু বলবে? হ্যাঁ, নিয়মিত না করবে স্যার, ক্লাসটা। পালসিটিলা বোঝা গেছে আজকাল? জি স্যার, খুব ভালো বুঝেছি স্যার। আর আস্তে আস্তে আমাদের আরো যত শুনি তত মনে হয় যে আরো বেশি পরিষ্কার হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড। সুন্দর আলোচনা স্যার। ক্লাসগুলো নিয়মিত করবে, ঠিক আছে? আর পারলে সপ্তাহে একটা দিন করে তুমি আসতে শুরু করো আবার। জি স্যার, চেষ্টা অবশ্যই। এই শনিবারে যাওয়ার ইচ্ছা ছিল স্যার, কিন্তু একটু কাজ ক্ষেত্রে হয়নি। অবশ্যই যাব স্যার, আমার খুব ইচ্ছা। আমি এর আগে আপনাকে বলেছিলাম। অবশ্যই স্যার যাব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি পালসিটিলা আপনাদের, ঠিক আছে? ঠিক আছে, আমাকে তাহলে অনুমতি দিন। জি স্যার, আসসালামু আলাইকুম। তাহলে রেস্ট করেন স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে বলতে পারেন। পরামর্শ আর কি দেব? আর 2 দিন পর ঈদ, ঈদের মাংস খান ভালো করে, এটা
এটাই বলি, পালসেটলারই রাখেন। গরু বা খাদ্য খেয়ে গন্ডগোল হলে তো পালসেটলা কাজে লাগতে পারে। যদি কড়া মশলা দিয়ে যদি মাংস খাওয়া হয়, পালসেটলা দরকার পড়তেও পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার এখন বিশেষ করে পালসেট নাটস, চেম্বারে প্রত্যেক পালসেটিলা পেশেন্টই এবং নাটস এই দুটো রেডি রাখতে হবে ঈদের মার্কেটে।